বিশ্বের যে কোনো দেশে যে কোনো পথে তেল বিক্রি করতে পারবে ইরান, সেই সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে। এবং এটি হচ্ছে অনেক বছর পরে ইরানের জন্য একটি বড় খবর। যদি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা, চূড়ান্ত আলোচনা যেটিকে বলা হচ্ছে 2 মাস সময় দিয়ে, সেই চূড়ান্ত আলোচনায় বলা যায় যে প্রথম দিনের যে আলোচনা, সেই আলোচনায় একটা বড় বিজয়ী পেয়েছে ইরান, সেটাকে বলতে হবে। ইরান এখানে দেখা যাচ্ছে যে আলোচনার প্রথম দিনেই তাদের উপরে যে দীর্ঘ বছরের যে তেল বিক্রির নিষেধাজ্ঞা এবং বিভিন্ন বাধা নিষেধ ছিল, সেই নিষেধাজ্ঞা 2 মাসের জন্য প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং 21 আগস্ট রাত 12টা 1 মিনিট পর্যন্ত বিশ্বের যে কোনো দেশে যে কোনো পথে তেল বিক্রি করতে পারবে ইরান, সেই সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে। এবং এটি হচ্ছে অনেক বছর পরে ইরানের জন্য একটি বড় খবর। যদিও ইরান চীন সহ বিভিন্ন দেশে তেল বিক্রি করে থাকে, কিন্তু তাদের সেই তেল বিক্রির বিষয়টা কিন্তু অবাধ ছিল না, লেনদেন অবাধ ছিল না, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংকিং চ্যানেলগুলো অবাধ ছিল না তাদের জন্য। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার প্রথম দিনেই বলছে যে ইরান চাইলে বিশ্বের যে কোনো দেশে তাদের তেল বিক্রি করতে পারবে, অর্থাৎ 60 দিনের জন্য এই যে আলোচনা, সেই আলোচনা চলাকালীন ইরান যে কোনো দেশে তেল বিক্রি করতে পারবে। বিনিময় কি? বিনিময়ে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীকে নিরাপদভাবে চলাচলের জন্য অবমুক্ত করে দিতে হবে, অর্থাৎ আগে যেভাবে জাহাজ চলাচল করত সেভাবেই জাহাজ চলাচল যেন করতে পারে, সেই ব্যবস্থা নেবে ইরান। এই দুইটি বিষয়ের মধ্যে আলোচনার যখন ইরানের কাছ থেকে শর্ত আসে, সেই শর্ত মেনে নিয়েই কিন্তু তাদের তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা, যেটি সবচেয়ে ইরানের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি কিন্তু মেনে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আলোচনায় সেটি মধ্যস্থতা হয়েছে। এরপরে বিষয়টা হচ্ছে যে ইরান যদিও হরমুজ প্রণালী খুলে দেয়, কিন্তু হরমুজ প্রণালীতে যেই দীর্ঘদিনের এই যে গত যুদ্ধ শুরুর পর থেকে ইরানের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা কিন্তু বলা যায় যে যদিও এখন জাহাজ চলাচল করতে পারবে, কিন্তু ইরান কিন্তু এই ফাঁকে একটা কাজ করে ফেলেছে। এটার উপর যে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যা যা দরকার, সেই জিনিসগুলো কিন্তু তারা করেছে। এখন মার্কিন গবেষকরাই বলছেন, মার্কিন একজন রাষ্ট্রবিজ্ঞানী, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন যে ইরান এখন একটা যে গেম খেলছে, সেই গেমে এখন এটা একটা মিডল গেম বলা হচ্ছে এটাকে। অর্থাৎ ইরান এখন আর ডিফেন্সিভ মুডে খেলছে না, অর্থাৎ কেউ আক্রমণ করলে তার আত্মরক্ষার্থে যেই খেলা, সেই খেলা খেলছে না, বরং ইরান এখন অ্যাটাকিং মুডে খেলছে। এবং অ্যাটাকিং মুডে যে ইরান খেলছে, এটি হচ্ছে তার বড় প্রমাণ। যখন আলোচনা শুরু হলো, সেই আলোচনায় কী নাটকীয়তা হয়েছে, কিভাবে ইরান এই আলোচনা ত্যাগ করতে চেয়েছে, সেগুলো এখন গণমাধ্যমে বড় খবর হয়ে আসছে। এবং প্রথম দিনের আলোচনায় এবং দ্বিতীয় দিনের আলোচনায় তাদের যেই মূল পয়েন্ট ছিল প্রথমে, সেই পয়েন্টে কিন্তু তারা যথার্থভাবে উইন করেছে। কেন? তাদের প্রথম পয়েন্ট ছিল যে লেবাননে হিজবুল্লাহ এবং হুতি যে তাদের উপর যে হামলা, বিশেষ করে লেবাননে হামলা বন্ধ ইসরায়েলকে যে কোনোভাবে করতে হবে, তা না হলে এই চুক্তি কার্যকর হয়েছে বলে ধরা হবে না। এবং এ কারণে তারা হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিয়েছে। আবার যেহেতু এই চুক্তির পরও, এমওইউ হওয়ার পরেও কিন্তু লেবাননে হামলা চালিয়ে 32 জনকে হত্যা করেছে ইসরায়েল, এ কারণে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে আলোচনার প্রথম দিনেই কিন্তু ইরান একটা বড় গেম দেখিয়েছে। এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভান্স দুজনেই কিন্তু ইসরায়েলের উপর খেপেছেন এবং নেতানিয়াহুকে বলেছেন যে বিশ্বে আমরা ছাড়া আপনাদের আর কোনো দেশ নেই, আমরা ছাড়া আপনার আর কোনো বন্ধু নেই, বিশ্বের সমস্ত দেশ আপনাদের শত্রু। এটি বলেছেন ইসরায়েলকে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। তার মানে হচ্ছে যে গেমটা কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। এবং এই যে আলোচনা আগাচ্ছে, সেই আলোচনা আগানোর দেখেন এখন আবার ইরান তেল বিক্রি করতে পারবে, সেই বিষয়টাও কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। অন্তত 2 মাসের জন্য সেটি চূড়ান্ত হয়ে গেছে। 2 মাস কন্টিনিউ যদি ইরান তেল বিক্রি করতে পারে, সেটি কিন্তু ইরানের জন্য একটা বিরাট অর্থনৈতিক কর্মচাঞ্চল্য তৈরি করবে, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে ইরানের যে বিভিন্ন অর্থ বিভিন্ন দেশে আটকে আছে, প্রায় 120 বিলিয়ন ডলারের মতো, সেই অর্থ ছাড় কিভাবে হবে, এটি টেকনিক্যাল কমিটি একটি আলোচনা করছে যে টেকনিক্যাল এগুলো কিভাবে কোথা থেকে ছাড় করা যায়, সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। এখন বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত করতে হবে,
পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, এবং IAEA অর্থাৎ পারমাণবিক সংস্থার, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা, তারা যেন ইরানে প্রবেশ করতে পারে সেই সুযোগটা ইরানকে তৈরি করে দিতে হবে। এখন ইরান তো বরাবরই বলছে যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব না, আমরা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পালন করছি। ফলে এইখানে এখন পর্যন্ত ইরান যেভাবে এগোচ্ছে এবং মধ্যস্থতাকারীরাও যেভাবে যাচ্ছে, তাতে ইরান কিন্তু এখন পর্যন্ত ওই যে বলা হচ্ছে যে অ্যাটাকিং মুডে, এখন কিন্তু অ্যাটাকিং মুডে খেলছে। এবং মার্কিন গবেষকরা, পশ্চিমা গবেষকরা এখন বলছেন যে ইরান এখন একটি আঞ্চলিক শক্তির নিয়ন্ত্রক হয়ে উঠছে। এর আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম, নিউ ইয়র্ক টাইমস তাদের একটি কলামে বিশ্লেষণে বলেছে যে ইরান গোটা বিশ্বকে একটি ভয়ঙ্কর শিক্ষা দিয়ে দিয়েছে। তো এই যে বিশ্লেষণগুলো আসছে, সেই বিশ্লেষণগুলো যত সময় যাবে, ইরান একদিকে এখন যেমন এই আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা উঠে গেলে একদিকে যেমন তারা তেল বিক্রি করে তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে, আবার যদি বাইরে আটকে থাকা তাদের অর্থগুলো যদি আসে সেগুলো তাদেরকে চাঙ্গা করবে অর্থনৈতিকভাবে। এবং ইরানে যে বলা হচ্ছে যে নতুন নতুন বড় ধরনের বিনিয়োগ আসবে, সেটি চীন তাদেরকে সহযোগিতা করতে চাইছে, চীন বড় বিনিয়োগ করতে চাইছে। চীনের সাথে তাদের আগেরই 25 বছরের একটা চুক্তি আছে, প্রায় $400 বিলিয়ন তারা সেখানে বিনিয়োগ করবে, এমন একটা আলোচনা আছে। আবার এখন পশ্চিমা বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি মিলে $30,000 কোটি একটা প্রকল্প নেওয়া হচ্ছে, বিনিয়োগ ফান্ড করা হচ্ছে, যেই বিনিয়োগটা হবে ইরানে। তার মানে হচ্ছে ইরানকে এখন সব দিক দিয়েই কিন্তু অর্থনৈতিকভাবে মূল স্রোতে যুক্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন চেষ্টা করছে, পশ্চিমারা চেষ্টা করছে। আবার ঠিক একই সাথে ইরানও কিন্তু এই সুযোগটাকে কিন্তু তারা নিচ্ছে, এবং এই সুযোগের বিনিময়ে তারা কিন্তু আবার একেবারে যে ওই অন্যান্য দেশের মতো একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পুরোপুরি যা বলছে তাই মেনে নিচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। ইরান কিন্তু তার অবস্থান স্ট্রংলি ধরে রেখেই এই নেগোসিয়েশনগুলো করছে। তার মানে বোঝা যাচ্ছে পরিষ্কার এখানে ইরান বেশ ভালোভাবেই ব্যাট করছে, এবং তাদের ব্যাকএন্ডে নিশ্চয়ই চায়না রাশিয়ার একটা হাত আছে, চায়না রাশিয়া এখানে অবদান রাখছে। কিন্তু ইসরায়েল এখন কিন্তু এক ধরনের চরম হতাশার মধ্যে পড়ে গেছে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটা চরম হতাশার মধ্যে পড়ে গেছেন। এবং বলা হচ্ছে যে এখন ইসরায়েল বিশ্বে বলতে গেলে একেবারেই একা হয়ে গেছে। এই একাকিত্বের মধ্যে তার এখন মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো বন্ধু নাই। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা বলবে তার বাইরে খুব বেশি কিছু ইসরায়েলের করারও নাই। এই কারণে বলা হচ্ছে যে নেতানিয়াহু এবং ইসরায়েল দুজনেই এখন চরম বেকায়দায় পড়েছেন, এবং এই বেকায়দা দশা তাদের আগামীতে তারা যদি লেবাননে হামলা করেন, তাহলে কাউন্টার হামলার শিকার তাদেরকে হতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আবার যদি তারা হামলা না করেন, তাতেও হয়তো তাদেরকে এই তিরস্কার শুনতে হবে যে ইসরায়েল আর আগের অবস্থানে নেই, ইসরায়েলের শক্তি শেষ। কাজেই ইসরায়েলও পড়েছে এখন একটা বেকায়দায়। সব মিলিয়ে আগামীতে মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্যে যেই আগ্রাসনটা নিয়ে এগোতো, সেই আগ্রাসন চালাবার শক্তি তাদের থাকবে না, যদি না তাদেরকে অন্য কেউ আরও বড় কোনো ব্যাকআপ দেয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।